হ্যালো বন্ধুরা, আমরা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে আজকে এনটিপিসি প্র্যাকটিস সেট করছি। এই প্র্যাকটিস সেটে মূলত তোমাদের ম্যাথামেটিক্স এবং জিআই, ম্যাথ এবং জিআই এর উপর টার্গেট করে এই প্র্যাকটিস সেটটা বানানো হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন কিন্তু এই সেটের মধ্যে তোমরা পাবে। তো এইখানে যে কোশ্চেন গুলো সেট করা হয়েছে, ইজি, মডারেট, হাই, তিনটে লেভেলের কোশ্চেন রয়েছে। তোমাদের কাছে কোন লেভেলের লাগছে, মডারেট নাকি ইজি নাকি হাই, সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখব। আজকের প্রথম প্রশ্ন বলছে একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে। আচ্ছা, 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করছে যখন অন্য একটি ট্রেন 30 মিটার প্রতি সেকেন্ডে। দেখো, এটা 90 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা 30 কিলোমিটার প্রতি সেকেন্ড বলছে, তাহলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা 30 মিটার প্রতি সেকেন্ডে বলছে। তারা একই বিন্দু থেকে একই দিকে যাত্রা করে। আচ্ছা, তারা একই দিকে যাত্রা করে একই বিন্দু থেকে, তাহলে 1 মিনিট পর তাদের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে আগে ইউনিটটা সেম করে নেই। আমি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার আওয়ারে নিয়ে আসছি, মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি। 90 কে 5/18 দিয়ে গুণ করব। কেন, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করে। তো এখানে 5×18 = 90, তার মানে দাঁড়াচ্ছে কত, 25 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে একটা ট্রেন প্রথম 25 মিটার প্রতি সেকেন্ডে যায় আর একটা ট্রেন 30 মিটার প্রতি সেকেন্ডে যায়। তাদের 1 সেকেন্ডে তাদের মধ্যে পার্থক্য কত মিটারের হচ্ছে দেখো তো, 5 মিটারের কিন্তু একটা পার্থক্য হচ্ছে কত, 1 সেকেন্ডে। এবার বলছে 1 মিনিট পর, যেহেতু তারা একই দিকে যাত্রা করছে তাহলে তাদের 1 সেকেন্ডে 5 মিটারের পার্থক্য হচ্ছে। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে তাহলে কত হবে, 300 মিটারের কিন্তু পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 300 মিটার। দেখো, বুঝলে কিনা বলবে কমেন্টে, যদি কোনো ডাউট থাকে জানিও। পরে প্রশ্ন দেখবো, পং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? উত্তরাখণ্ড, গুজরাট, হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ? এই পং জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশে পং জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কোন নদীর উপরে পং জলবিদ্যুৎ কেন্দ্র? বিয়াস নদীর উপরে। বিয়াস নদীর ওপর, ঠিক আছে, বিয়াস নদীর ওপর কিন্তু পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এবার জিআই এর উপর একটা কোশ্চেন রয়েছে, বলছে 5টি বই পি কিউ আর এস টি। আচ্ছা, একটা একটিকে অন্যটির উপরে রাখা হয়েছে, আর এবং এস এর মধ্যে 3টি বই রাখা হয়েছে। চলো, 5টি বই আছে, তাহলে প্রথমে আর আর এদিকে এস রাখলাম। 3টি বই এদের মাঝখানে রাখা হয়েছে, একটা, দুটো, তিনটে রাখা হয়েছে। যাই হোক, এবার পি কে টি এর ওপরে এবং কিউ এর নিচে রাখা হয়েছে। আচ্ছা, ধরে নাও এখানে পি কে টি এর উপরে রাখা হয়েছে এবং এবং কিউ এর নিচে রাখা হয়েছে। তাহলে কিউ এর নিচে রাখা হয়েছে, এইটা করলে এইভাবে হচ্ছে। যদি আর এর উপরে আর কোনো বই না রাখা হয়, আর এর উপরে কোনো বই নেই, এই হচ্ছে পাঁচটা, পাঁচটা, 1 2 3 4, 5টা বই, তাহলে কোন বইটি কিউ এর উপরে রাখা হয়েছে? কিউ এর উপরে রাখা হয়েছে আর, অপশন এ। দেখো, বুঝতে পারলে, 5টা বই আর কিউ পি টি এস এইভাবেই সাজানো হয়েছিল। ঠিক আছে, এখানে টি এর ওপরে কিউ, পি এর নিচে টি, এটা বলে দিয়েছে এই লাইনে। এই, তাহলে সঠিক উত্তর হচ্ছে আর। চলো পরের প্রশ্ন দেখি। 7, 6 আর 14 এই সংখ্যার মধ্যে চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে। চতুর্থ সমানুপাতি তোমরা ইজিলি বার করতে পারবে, এটা আমার কাছে খুব ইজি লেভেল। তোমরা যারা প্র্যাকটিস করছো, আই থিঙ্ক তোমাদের কাছে কিন্তু এটা খুবই ইজি লেভেলের থাকবে। চতুর্থ সমানুপাতি বার করতে গেলে এখানে এক্স ধরতে হবে। দেখো, 7 দিয়ে এটাকে কেটে দাও 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 12। এই যে হচ্ছে সঠিক উত্তর। এবার যদি তোমাদের তৃতীয় সমানুপাতি বার করতে দিত, তাহলে কিন্তু তৃতীয় সমানুপাতি বার করতে দিলে এখানে এক্সটা ধরতে, ঠিক আছে, সাপোজ বলছি। যাই হোক, চতুর্থ সমানুপাতি বার করতে দিয়েছে, এটা কিন্তু খুব ইজি। যদি এইখানে বলতো 7 আর 14 এবং 21 এর মধ্যে তৃতীয় সমানুপাতি বার করো, তখন কি করতে? তখন 7/14 আর x/21 করতে। এইভাবে করে এটা হচ্ছে বেরোবে তৃতীয় সমানুপাতি। যাই হোক,
পরের প্রশ্ন দেখো, এটা খুব ইজি ছিল। এখানে দেখো 5 নম্বর প্রশ্ন দেখো। আমার ক্লাসে দেখেছি অনেক ছাত্রছাত্রী এই কোশ্চেনটা স্কিপ করে দিয়েছে। তাদের কাছে ক্যালকুলেশনে খুব টাফ লেগেছে, এবং টাইম, যেহেতু তোমাদের পরীক্ষায় একটা টাইমিং এর ব্যাপার থাকে এবং এক্সাম হলে কিন্তু ব্রেন এত ফাস্ট কাজ করবে না, ঘরের মতন অন্তত কাজ করবে না। সেই কারণেই এই কোশ্চেনটা অনেকেই স্কিপ করে দিয়েছে। দেখো এইটা, দেখো এখানে একটা জিনিস রয়েছে। এখন √অফ 27.04, এই 27.04 এর √ওভার হচ্ছে 52। তোমরা এবার 52 এর √ওভার বার করে এটাকে গুণ করো, তারপর আবার ডিভাইড করো। এইভাবে যদি ক্যালকুলেশন করতে চাও সত্যি টাইম যাবে। কিন্তু একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো এই যে জিনিসটা রয়েছে, সেটটা রয়েছে, সেম নাম্বার কিন্তু এখানে রয়েছে। এমনকি চিহ্নগুলো, ভাগ, গুণ, ভাগ, ভাগ, গুণ, ভাগ, সেমই রয়েছে। আমি যদি এইটাকে এ ধরি, এটাও এ, তার মানে এর মাঝখানে কি সাইন আছে? গুণ আছে। তাহলে দুটো একই সংখ্যা গুণ করলে এ স্কোয়ার বা বর্গ সংখ্যা বেরোবে। এইবার তুমি অপশনের দিকে চেক করো তো, কোথায় বর্গ সংখ্যা আছে? দেখতে পেয়ে গেছো? এই যে 36, এটা বর্গ সংখ্যা না, এটা বর্গ সংখ্যা না, এটা, এটা তো নয়। তাহলে এখানে আমি ক্যালকুলেশন না করে কিন্তু বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারলাম। দেখো পরীক্ষা হলে কিন্তু তোমরা এই উপস্থিত বুদ্ধিগুলো কিন্তু কাজে লাগাবে। তোমাদের টাইম নষ্ট করার জন্যই কিন্তু এই ধরনের কিন্তু কোশ্চেন দেওয়া থাকে। এই কোশ্চেনটা খুব হার্ড লেভেলের কোশ্চেন, আমি বলবো এটা একটু হার্ড লেভেলের আছে। মান, এখানে বলছে একটি শ্রেণীতে 5 জন শিক্ষার্থীর বয়স বলে দিয়েছে যথাক্রমে 18, 20, 22, 24, 26। শিক্ষার্থীদের বয়সের মানক বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলছে, মান বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলেছে। এইবার এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করার জন্য প্রথমে আমাদের কিন্তু বার করতে হবে গড়। এই শিক্ষার্থীদের মধ্যে ফার্স্টে আমরা বার করব গড়। ঠিক আছে, তা ফার্স্টে গড় বার করি এদের। 18, 20, 22, 24 এবং 26, এই 5 জন শিক্ষার্থী যোগ করো, কত হয়? 1, 2, 3, 4, 5, 5 20, 110। আর এদিকে ম্যানেজ হয়ে গেল, 110 বেরোবে টোটাল। 110 5 দিয়ে ভাগ করো, 22 হচ্ছে এদের গড়। এইবার গড় বার করার পর প্রত্যেকটা যে বয়সগুলো আছে প্রত্যেকটা থেকে না বিয়োগ করতে হবে। এটা হচ্ছে স্টেপ 1 গেল। এবার আমরা স্টেপ 2 তে এই মান বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে গেলে স্টেপ 2 তে 18 মাইনাস 22, 20 মাইনাস 22, 22 মাইনাস 22, আমি ধীরে ধীরে করছি বলে একটু টাইম যাচ্ছে, তোমরা কিন্তু পরীক্ষায় হাত চালাবে। 26 মাইনাস 22 কত হচ্ছে? -2, সরি -4, -2, এদিকে 0, এদিকে +2, +4। এইবার এই যে নাম্বারগুলো আসলো এদেরকে বর্গ করতে হবে, এটা হচ্ছে স্টেপ 3। -4 এর আমাকে স্কোয়ার করতে হবে, -2 এর আমাকে স্কোয়ার করতে হবে, 0 স্কোয়ার করতে হবে, 2 এর স্কোয়ার করতে হবে, 4 এর স্কোয়ার করতে হবে। স্টেপ 4, এই স্কোয়ার গুলোকে যোগ করতে হবে। এখানে কত হবে? 16, এখানে কত হবে? 4, 0 স্কোয়ার তো 0, সেম 4, আর এদিকে 16, কত হলো যোগফল? 16, এটা, হ্যাঁ, যোগফল হবে 40। 16, 16, 32, আর 8, 40। ঠিক আছে, 5 নম্বর এবং লাস্ট যে স্টেপ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা মান বিচ্যুতি বার করার, সেটা হলো এই যে কতগুলো শিক্ষার্থী ছিল, 5 জন শিক্ষার্থী ছিল, এই 40কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে √ওভার করব। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের লাস্ট প্রসেস। কত হচ্ছে? 5 8 40, মানে 8-এর যদি রুট করি কত হবে? 2√2। 2√2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, এই যে অপশন এ। দেখলে এইটা একটু হার্ড লেভেলের অঙ্ক ছিল, অনেক ছাত্রছাত্রী এটা ছেড়ে দিয়েছে। 5টা স্টেপ আমি দেখালাম,
প্রথমে হচ্ছে গড় বার করবে। এক সেকেন্ড দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নিই। প্রথমে ফার্স্টে গড় বার করলে, তারপরে প্রত্যেকটা যে ডেটা ছিল, ডেটা সেট, প্রত্যেকটা থেকে গড়কে বিয়োগ করলে, মানে তাহলে গড়ের সঙ্গে পার্থক্যটা জানতে পারবো। তাদের আবার বর্গ করব। বর্গ করার পর বর্গ করার সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করার পর যতগুলো সংখ্যা ছিল, মানে 5 জনের যদি ডেটা থাকে, 6 জনের যদি ডেটা, সেটাকে ভাগ করে রুট করলে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটাকে বলে, বা মান বিচ্যুতি। ঠিক আছে, চলো, এটা একটু টাফ ছিল, পরের অঙ্কটা দেখবো। এইবার খুব ইজি অঙ্ক। দেখো, 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে পারে হচ্ছে, স্রোতের অনুকূলে যায় 14 কিলোমিটার। আচ্ছা, স্রোতের প্রতিকূলে যায় 8 কিলোমিটার প্রতি ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো, স্থির জলে যদি নৌকার গতিবেগ বার করতে দেয়, সবসময় হচ্ছে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম ভাগ 2। এইটা করে দিলে হচ্ছে, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। ঠিক আছে, স্থির জলে নৌকার গতিবেগ আপস্ট্রিম বাই যোগ ডাউনস্ট্রিম বাই 2। তাহলে এখানে আপস্ট্রিম বলেছিল 8 কিলোমিটার, আর ডাউনস্ট্রিম বলেছিল 14 কিলোমিটার। একে ডিভাইড করো, 22/2 11 কিলোমিটার। ঠিক আছে, 11 কিলোমিটার, অপশন বি। চলো, পরের অঙ্ক দেখবো। আচ্ছা, এইবার কিন্তু অঙ্ক নয়, এটা একটা জিআই রয়েছে। বলছে যে সমস্ত ফল হয় শাকসবজি। আচ্ছা, বিবৃতিটা রয়েছে সমস্ত ফল শাকসবজি, সমস্ত শাকসবজি হয় আমন্ড। আচ্ছা, ছবি আঁকি। সমস্ত ফল, আচ্ছা এটা যদি ফল হয়, এই যে এফ দি লিখলাম, ফ্রুট। সমস্ত ফল শাকসবজি হয়। আচ্ছা, এটাকে যদি আর একটা গোল করে, এটা হচ্ছে শাকসবজি। আচ্ছা, এই হচ্ছে শাকসবজি, সমস্ত শাকসবজি আমন্ড হয়। আচ্ছা, এটা আমার আমন্ড বাদাম বা আমন্ড। এবার সিদ্ধান্ত কি বলছে? কোনো কোনো শাকসবজি হয় ফল, কোনো কোনো শাকসবজি হয় ফল। দেখি, শাকসবজি, এই যে শাকসবজির মধ্যে ফল তো আছে, ফ্রুট তো আছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। পরের সিদ্ধান্ত বলছে সমস্ত আমন্ড হয় শাকসবজি। সমস্ত আমন্ড, এই গোটা আমন্ডটা কি শাকসবজি? কেন না, এর তো কিছুটা হতে পারে, সমস্তটা তো শাকসবজি না। সমস্ত তো শাকসবজি না, তাহলে অতএব দুইটা। সমস্ত আমন্ড, আচ্ছা সমস্ত আমন্ড কি শাকসবজি? না, সমস্ত আমন্ড তো শাকসবজি নয়, এটা হচ্ছে না। 3 নম্বর বলছে কোনো কোনো ফল হয় আমন্ড। আচ্ছা, কোনো কোনো ফল, এই যে ফল মানে হচ্ছে এই যে ফ্রুট, এইটা কিছু ফ্রুট, কোনো কোনো মানে কিছু ফ্রুট আমন্ড হয়, হ্যাঁ হতে পারে। এইটাও তার মানে যাচ্ছে। দেখি তো 1 আর 3 কোন অপশনে আছে। এই যে অপশন ডি, 1 আর 3 হচ্ছে, যেটা দুটোই অনুসরণ করে। দেখে নাও, এটা ইজি আছে, আই থিঙ্ক তোমরা পারবে এটা। চলো, পরের প্রশ্নে যাব। কোন দুই মোগল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছেন? এই আত্মজীবনী দুটো মোগল সম্রাটই লিখেছেন, তাদের নাম তোমরা জানো, বলো। বাবর আর জাহাঙ্গীর। এই বাবর আর জাহাঙ্গীর কিন্তু এনারা নিজেদের আত্মজীবনী লিখেছেন। পরের প্রশ্ন দেখবো। নিম্নলিখিত কোনটি পিটি ঊষার আত্মজীবনীর নাম? পিটি ঊষার আত্মজীবনী, প্লেইং ইট মাই ওয়ে, গোল্ডেন গার্ল, দ্য রেস অফ মাই লাইফ, সানি ডেজ। এই প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের লেখা। ঠিক আছে, দ্য রেস, সানি ডেজটা সুনীল গাভাস্কারের। সুনীল গাভাস্কার। আর পিটি ঊষার হচ্ছে গোল্ডেন গার্ল। এই গোল্ডেন গার্লটা পিটি ঊষার লেখা আত্মজীবনী। পিটি ঊষার আর একটা নাম আছে, মানে নিক নেম, পাউলি এক্সপ্রেস। পাউলি এক্সপ্রেস। ঠিক আছে, চলো পরে দেখো, পরের কোশ্চেন দেখি কি আসছে। আচ্ছা, এবার একটা ম্যাথ এসছে। একটি বাস অভিন্ন গতিতে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে গতিবেগ চেঞ্জ না করে ও 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে।
বাসের গতি যদি 5 কিলোমিটার ঘন্টা অধিক হলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা অধিক হলে একই দূরত্ব অতিক্রম করতে বাসটির আরো 2 ঘন্টা সময় কম লাগবে। অবভিয়াসলি যদি স্পিড আরো বাড়িয়ে দেয় তাহলে সময় কম লাগবে। বাসের প্রকৃত গতি নির্ণয় করো। বাহ, এই অঙ্কটা দুই ভাবে করা যাবে। তোমাদের কোন পদ্ধতিতে সহজ লাগলে আমাকে জানাবে। দেখো, ধরলাম প্রকৃত গতিবেগ এক্স, 300 কিলোমিটার পথ, 300 কিলোমিটার তার মানে যায়। পরে ও স্পিড বাড়িয়েছে, কত স্পিড বাড়িয়েছে? x+5, মানে 5 কিলোমিটার স্পিড বাড়িয়েছে। কত ঘন্টার কম হয়েছে? 2 ঘন্টা কম হয়েছে। এটাকে সমাধান করো তো। এটাকে সমাধান করলে কি আসছে? পরীক্ষা হলে এইভাবে ডিটেলস মেথডে না করে কিছু কিন্তু ট্রিক্স ইউজ করা যায়, সেটা আমি বলছি। 1500 মাইনাস এখানে হচ্ছে 300x, 300x কেটে গেল, এদিকে 2 রয়েছে, এই 2 দিয়ে 1500 কেটে গেলে 750 হয়। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x, আর এই 750টা এদিকে আসবে, হবে মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এটা বা হয়ে যাবে। এখান থেকে এক্স এর মানটা তোমরা বার করো। এক্স এর মানটা কত হবে? এখানে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করে বার করতে পারো। এক্স এর মান এখানে দাঁড়াবে -30 অথবা 25। একটা বেগ বা স্পিড কখনো ঋণাত্মক হয় না। আমরা এর বেগ, বাসের প্রকৃত বেগ এক্স ধরেছিলাম, এক্স কিন্তু 25, মানে প্রকৃত বেগ হচ্ছে 25। এইবার আমরা আর একটা পদ্ধতিতে করব, যেটা পরীক্ষা হলে করলে ইজি হবে ব্যাপারটা, অপশন টেস্ট পদ্ধতি। এখানে দেখো 30 কিলোমিটার যদি প্রথম অপশনটা আমরা চেক করি, 30 কিলোমিটার যদি প্রথম অপশনটা চেক করি, তাহলে 300 কিলোমিটার, 30 কিলোমিটার যদি যায় তাহলে কত হচ্ছে? 10 ঘন্টা লাগে। যদি আরো 5 কিলোমিটার বাড়িয়ে দেয়, 300/35, কাটাকুটি করে কিছু আসছে, একটা রাউন্ড ফ্যাক্টর আসছে না, মানে 8 ঘন্টা আসছে না। তার মানে আমরা প্রথম অপশনটা চেক করব না, বুঝলে? এইবার পরের অপশনটা চেক করব। পরের অপশন কত ছিল? 25। পরের অপশন 25 ছিল। তা 25 দিয়ে 300 কে ভাগ করো, কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5×6 = 30, 60, 5×12 = 60, 12 ঘন্টা লাগছে। যদি আমি স্পিড বাড়িয়ে দিই, কত? আরো 5 বাড়িয়েছে, তাহলে 25টা হয়ে যাবে 30, কত হবে? 10। কত ডিফারেন্স হচ্ছে? এই সেই 2, তার মানে 25 অপশনটা রাইট। দেখেছো? তাহলে আমার এক্স ধরে যদি করতে না চাও, তোমরা যদি ফার্স্ট, মানে তোমার যদি অভ্যাস থাকে যে এক্স ধরে করার, এবং সেটা যদি তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো, তাহলে এক্স ধরে করো। আর যদি মনে হয় যে অপশন টেস্টে তাড়াতাড়ি আসছে, তাহলে অপশন টেস্ট করো। আর অপশন টেস্ট করার একটা নিয়ম আছে, প্রথমেই কিন্তু চলে যাবে অপশন টেস্টে হচ্ছে সি, ডি, তারপরে বি তে যাবে, তারপরে এতে যাবে। এটা একটা স্ট্যাটিস্টিক্স বলে যে এই ভাবে প্রশ্নগুলো বেশি থাকে অপশনে। তবে এইভাবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু এইভাবে আন্দাজে মেরে চলে এসো না, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এটা। এটা জাস্ট আমি একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বললাম যে সি ডি, যখন তোমরা অপশন টেস্ট করবে ফার্স্টে সি ধরবে, বি ডি ধরবে, এক্ষেত্রে কিন্তু বিটা আগেই রয়েছে। যাই হোক, পরের প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডে উইল বি অন 22 মার্চ 1931। দেখো, এই ক্যালেন্ডারের এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা আগে একটু ডিটেলসে ক্যালেন্ডারের এই অঙ্কগুলো কিভাবে সমাধান করব একটু দেখব, ঠিক আছে? দেখো, ফার্স্টে আমরা এই ক্যালেন্ডার করার জন্য আগে সেঞ্চুরি কোড লিখব। কয়েকটা ধাপের মধ্যে আমরা এই জিনিসটা শিখবো, কয়েকটা স্টেপ আমরা দেখে নেবো ক্যালেন্ডারের অঙ্কগুলো কিভাবে করবো। ফার্স্টে আমরা লিখবো সেঞ্চুরি কোড, ঠিক আছে? সেঞ্চুরি কোড হচ্ছে 17, 18, 19, 20, অর্থাৎ 1700 সাল, 1800 সাল, আর 1900 সাল, 20 দিয়ে 2000 দশক, এগুলো আর কি। হ্যাঁ, এটার জন্য হচ্ছে 4206, 4206 প্রত্যেক 400 বছর পর পর কিন্তু এই 4206 রিপিট হয়, ঠিক আছে? তাহলে এখন যদি বলো 2100 সাল, মানে হচ্ছে
এটা তো 4 আসবে, 22, এটা তো 4 আসবে, 23, আর এটা 2400 সাল, এটা তো G6 আসবে, মানে প্রত্যেক 400 বছর পর পর রিপিট হয়। যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে আমার 4206, এইটা আমার মনে রাখবো, 4206, ঠিক আছে। 1900 সালে 0, আর এই বিংশ শতকের মানে 2000 সালে 6, ঠিক আছে। 1800 সালে আপাতত আসে না, আমরা 0 আর 6 মনে রাখবো সেঞ্চুরি কোড। পরে সেঞ্চুরি কোডের পরে আমরা মান্থ কোড মনে রাখবো। মান্থ কোডটা একটু দেখবো কিভাবে মান্থ কোডটা আমরা লিখবো। মান্থ কোড হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর এই ডিসেম্বর, ঠিক আছে। এইবার এই মান্থ কোডটা মনে রাখার জন্য মনে রাখতে হবে যে 12 স্কোয়ার, 12 স্কোয়ার কত, 144। তারপরে হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার কত, তিনটে ডিজিটে লিখতে হবে, 025। 12 স্কোয়ার, 5 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার, তিনখানা ডিজিটে লিখবো, 036। তারপরে 144, মানে 12 স্কোয়ার প্লাস 2, 144 আর 2 যোগ করলে 146। সিম্পল যদি আবার একটু লিখি তোমাদের, মান্থের কোডটা কিন্তু দেখে নাও। মান্থের কোডটা হচ্ছে 144, 12 স্কোয়ার, তারপরে হচ্ছে 5 স্কোয়ার, 025, তারপরে 6 স্কোয়ার, তারপরে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2, মানে 144, 2 যোগ করলে 146। এই হচ্ছে আমার মান্থ কোড, ঠিক আছে। এইবার যদি লিপ ইয়ার হয় তাহলে এক বিয়োগ যাবে জানুয়ারি আর ফেব্রুয়ারি থেকে। তা জানুয়ারি থেকে যদি এক বিয়োগ হয়ে যায়, শূন্য হয়ে যাবে। জানুয়ারি কোড তো 1, এর সাথে এক বিয়োগ হয়ে গেলে শূন্য হয়ে যাবে। আর ফেব্রুয়ারি কোড হচ্ছে 4, এক বিয়োগ হয়ে গেলে 3 হয়ে যাবে। এটা হচ্ছে লিপ ইয়ার যখন হবে তখন, ঠিক আছে। লিপ ইয়ার যখন থাকবে তখন কিন্তু জানুয়ারি 0 আর ফেব্রুয়ারি 3। তাহলে আমার কাছে কি কি হলো, আমার কাছে সেঞ্চুরি কোড হলো, এই যে 400 বছর পর পর চেঞ্জ হয়, 4206। আমার কাছে মান্থ কোড হলো, ঠিক আছে। আর একটা কোড আমরা দেখবো, সেটা হচ্ছে সপ্তাহের কোড, মানে হচ্ছে উইকের কোড গুলো। দেখি 3 নম্বর, সানডে কে আমরা ধরবো 1, ঠিক আছে। আমি যেভাবে শেখাচ্ছি, সানডে থেকে আমরা 1 ধরবো, তারপরে মন্ডে কে ধরবো 2, এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। টিউসডে কে ধরবো 3, ওয়েডনেসডে কে ধরবো 4, থার্সডে কে ধরবো 5, ফ্রাইডে আমাদের কাছে হবে 6, আর স্যাটারডে হবে 0, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের কোড। এইবার আমরা অঙ্কটাই দেখবো, দেখে নাও। তোমরা যদি নোট করতে চাও তো নোট করে নাও। এই হয়ে গেছে আমাদের কোড, সেঞ্চুরি কোড, মান্থ কোড, আর উইক কোড, উইকের ডেজ গুলোর কোড। চলো এইবার আমরা অঙ্কটা করব, ঠিক আছে, দেখি। আচ্ছা, ছিল হচ্ছে হোয়াট ডে উইল বি 23rd মার্চ 1931। চলো তাহলে আমরা লিখে ফেলবো, কি বলেছে আমাদের, 23rd মার্চ 1931। চলো ফার্স্টে 23rd মার্চ মানে 23 লিখবো, দিনের 23 ছিল, 23 দিন লিখলাম। মার্চ, মার্চের কোড আমি তোমাদের কত বলেছিলাম, 144, মানে 12 স্কোয়ার, মানে 144। তাহলে মার্চ, আমার মার্চের কোড হয়ে গেল 4, ঠিক আছে। এইবার হচ্ছে সেঞ্চুরি কোড লাগবে। এখানে যেহেতু 1900 সালের ঘটনা বলছে, সেঞ্চুরি কোড 1900 সালের আমরা সেঞ্চুরি কোড কত বলেছিলাম, 0। আর 2000-এর সেঞ্চুরি কোড হচ্ছে 6। আর এখানে 31 যেমন আছে, 31 সেইভাবে লিখে দেবো। এইবার 31-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, কি করে বার করব এই 31-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, তার জন্য কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে।
4 7 28। যা রিমাইন্ডার থাকছে সেটা আমার দরকার নেই। আমার হচ্ছে কতগুলো লিপ ইয়ার আছে সেটা দেখতে হবে। তাহলে 7 খানা লিপ ইয়ার আছে। ঠিক আছে? এইবার আমরা যোগ করে ফেলবো। কত হয় বলো? এখানে যদি তোমাদের মনে হয় যে বড় সংখ্যা চলে আসছে তখন আরো ছোট করে যোগ করা যায়। চলো এখানে দেখো 31 আর 7 38, 38 আর 4 42, আর এদিকে 3 হচ্ছে 45 আর 2 65। তাহলে 65 একে ভাগ করব 7 দিয়ে, কতবারে হচ্ছে? 7 নং 63, মানে হচ্ছে 63 হয়ে গেলে 2 অবশিষ্ট থাকছে। তাহলে এখানে রিমাইন্ডার আমার হচ্ছে 2 থাকছে, তাই তো? অবশিষ্ট কিন্তু আমার 2 থাকছে। তাই 2 এর মানে উইকের ডেজ কত ধরেছিলাম আমরা? 2 এর কোড হয়েছিল মানডে। সানডেকে আমরা 1 ধরেছি আর মানডেকে 2 ধরেছি। তাহলে এখানে অপশন অনুযায়ী অপশন বি হবে কারেক্ট, মানডে হবে অ্যান্সার। দেখো আবার বলছি, এরকম টাইপের আমি দুটো কোশ্চেন রেখেছি। প্রথমে যে দিনটা দিয়েছে সেই দিনটা, প্রথমে যে দিনটা দিয়েছে 23rd, 23rd এর জন্য 23rd লিখবো। ঠিক আছে? মার্চের কোড লিখবো, 4 হচ্ছে মার্চের কোড, সেঞ্চুরি কোড লিখবো। তারপরে হচ্ছে যে সালটা দিয়েছে সেটা সেম লিখবো অ্যাজ ইট ইজ। ঠিক আছে? তার মধ্যে আমরা দেখবো যে কতগুলো লিপ ইয়ার আছে। 4 দিয়ে ভাগ করে নেবো, অবশিষ্টটা নেবো না কিন্তু এখানে কিন্তু ভাগফল নেবো। 4 দিয়ে ভাগ করবো, এটা থাকবে হচ্ছে আমার লিপ ইয়ার। এইবার আমি এইখানে যোগ করতে পারি, অথবা যোগ করে 7 দিয়ে ভাগ করে, অথবা এখানেই 7 দিয়ে ভাগ করে করে কিন্তু করতে পারি। দেখো 7 থাকলে আমরা কেটে দেবো। এখানে 7 দিয়ে যদি 31 কে ভাগ করো, রিমাইন্ডার কত থাকছে? 4 7 28, 28 এদিকে 2 আর 3 থাকছে কিন্তু। এদিকে শূন্য তো লাগবে না, 4 যেমন আছে তেমন থাক। আর 23, 23 কে দেখো, 23 কে 7 দিয়ে ভাগো, 3 7 21, 2 থাকছে রিমাইন্ডার। তাহলে এই রিমাইন্ডার গুলো যোগ করো, 4 আর 2 6 আর 3 9। ঠিক আছে? 9 7 দিয়ে ভাগ করো, দেখো তাও 2 আসবে। 2 মানে 2 এর কার কোড ধরেছিলাম? মানডের কোড ধরেছিলাম 2 এর। দেখো, বুঝতে পারলে? যদি বুঝে থাকো, এরকম একটা সেম টাইপের আরেকটা অঙ্ক রেখেছি, করে বলো তো। দেখো এখানে বলছে ইফ 25th জুলাই 1983 ইজ স্যাটারডে। হতে পারে স্যাটারডে। ঠিক আছে? আমরা কিন্তু অঙ্ক করে দেখবো যে এটা স্যাটারডে আসছে কিনা। এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে? এই টাইপটা শিখে রাখো। দেন হোয়াট উইল বি দ্য 16 নভেম্বর 1931? 1983 সালের 25শে জুলাই ডেটটা বলে দিয়েছে এবং 16ই নভেম্বর কি ডেট হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আগে দেখি এটা স্যাটারডে ছিল কিনা। 25 জুলাই 1983, চলো দেখবো কিভাবে করব। ফার্স্টে বলেছিলাম কি 25th বসাবো, তারপরে জুলাইয়ের কোড বসাবো। জুলাইয়ের কোড কত? 144, মানে 12 স্কোয়ার, তারপরে হচ্ছে 5 স্কোয়ার, 6 স্কোয়ার, শূন্য, 0 36, মানে হচ্ছে জুলাইয়ের কোড হচ্ছে 0। ঠিক আছে? তারপরে সেঞ্চুরি কোড বসাবো, 1900 সাল, কোড 0। তারপরে বলেছি সেঞ্চুরি পরে যে নাম্বারটা থাকবে, যে ইয়ারটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ বসবে। কিন্তু তার মধ্যে আমার কতগুলো লিপ ইয়ার রয়েছে সেটাকে কিন্তু আমার 4 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি, 4 20 80, আমার কত কি থাকলো অবশিষ্ট সেটা দরকার নেই। ভাগফল আমার 20, তার মানে 20টা লিপ ইয়ার আছে এর মধ্যে। ঠিক আছে? 20টা লিপ ইয়ার আছে। এইবার আমরা যোগ করবো। দেখো সংখ্যা এখান থেকে কিন্তু বড় এসছে, আমরা ছোট করে নেবো। 7 দিয়ে ভাগ করে করে কেটে কেটে ছোট করে নেবো। 7 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকছে? 3 7 21, 4 থাকছে অবশিষ্ট। এদিকে শূন্যগুলো দরকার নেই। এইখানে 83 আছে, 83কে 7 দিয়ে ভাগ করলে কত থাকছে অবশিষ্ট? 6 থাকছে অবশিষ্ট। 20কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 14, মানে এখানেও 6 থাকছে। তাহলে কত দাঁড়াচ্ছে? 6 6 12 আর 4 16। এই 16কে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14,
মানে হচ্ছে 2 রিমাইন্ডার থাকবে। 2 অবশিষ্ট থাকবে মানে 2 কোন দিন? 2 ধরেছিলাম আমরা সানডে 1, মানডে হচ্ছে 2। তাহলে আমাদের হিসাবে আসছে মানডে। ঠিক আছে? কিন্তু কোয়েশ্চেনে দিয়েছে স্যাটারডে। তাহলে মানডে থেকে স্যাটারডে করে দিয়েছে এরা। কদিন? 2 দিন মাইনাস রবিবার আর শনিবার। তাহলে এখানে আমার ফর্মুলাতে আসছে যে মানডে, কিন্তু ওরা বলেছে কোশ্চেনে স্যাটারডে। তাহলে 2 দিন বিয়োগ করলে স্যাটারডে আসছে। ঠিক এইটাই আমি এপ্লাই করব এই দিনটায়। কত বলেছে? 16 নভেম্বর, 16 নভেম্বর 1931। সেম 16 নভেম্বরের কোড কত বলো? নভেম্বরের কোড 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার আর 12 স্কোয়ার যোগ 2। নভেম্বরের কোড সেই 4ই আসছে। 1931, তাহলে 1900 এর কোড 0, 31 অ্যাজ ইট ইজ থাকবে। 31 এর মধ্যে কটা লিপ ইয়ার আছে? 7টা লিপ ইয়ার আছে। 4 7 28। ঠিক আছে? যোগ কর। কত হচ্ছে? 16 হচ্ছে আর 20, 31 আর 20 51, 51 আর 7 58। তোমরা 7 দিয়ে ভাগও করে নিতে পারো। ঠিক আছে? ছোট, ছোট করে নিতে পারো। 58 কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকছে? 2 অবশিষ্ট থাকছে। 2 মানে কি? 2 মানে হচ্ছে মানডে। কিন্তু উত্তরটা কি মানডে হবে? কারণ কোশ্চেনে তো যে আমাদের এসছিল মানডে, তার থেকে 2 দিন বিয়োগ করলে কিন্তু তোমার স্যাটারডে আসছে। তাহলে এখানে মানডে, এখানে আমাকে সেরকমই 2 দিন বিয়োগ করতে হবে। মানডে থেকে যদি 2 দিন বিয়োগ করি মানে রবিবার, তার আগে শনিবার। শনিবার কিন্তু অ্যান্সারটা হবে স্যাটারডে। ঠিক আছে? কোশ্চেনে দেখো স্যাটারডেই বলা ছিল, অ্যান্সারও স্যাটারডেই এসছে। দেখো তোমাদের অ্যান্সার কত আসলো বলো। এই ভাবেই কিন্তু আমরা জিনিসগুলোকে সলভ করব। যদি কোনো ডাউট থাকে কমেন্টে বলতে পারো। আমরা পরের অঙ্কে চলে যাব। আর প্রত্যেকটা সেটে এরকম ক্যালেন্ডারের একটা করে টাইপ আমি করিয়ে দেবো। আর যদি তোমরা ক্যালেন্ডারের একটা স্পেশাল ক্লাস চাও শুধুমাত্র সেপারেট ক্যালেন্ডারের উপরে সব টাইপগুলো, সেটা আমরা করিয়ে দেবো। তোমরা বা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? চলো পরের প্রশ্নটা দেখি। বলছে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের একটি বহিরাগত বিন্দু থেকে 2টি স্পর্শক টানা হয়। আচ্ছা, দেখি। ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত। টানলাম একটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, যার বহিরাগত বিন্দু থেকে 2টি স্পর্শক টানা হয়। আচ্ছা, বহিরাগত বিন্দু থেকে 2টো স্পর্শক টানা হয়েছে। ধরলাম বহিরাগত বিন্দু থেকে একটা স্পর্শক, এই একটা স্পর্শক টানা হলো। ঠিক আছে? নাম দিই এবার। এখানে পেন করে দিতে হবে। ঠিক আছে, চলো। কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওহো, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে? এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখানে বহিরাগত বিন্দু টি পি, পি ও কিউ হচ্ছে বৃত্তের পরিধির বিন্দু। আচ্ছা, এইটা পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, আর তার মানে এটা হচ্ছে টি। তাহলে টি বিন্দু থেকে এদের স্পর্শক টানা হয়েছে। ঠিক আছে? যদি পি টি কিউ 50 হয়, পি টি কিউ, পি টি কিউ এইটা 50 ডিগ্রি বলছে। আচ্ছা, তাহলে টি ও কিউ, টি ও, আচ্ছা, টি ও কিউ এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, চলো বার করি। দেখো, এই স্পর্শকের ক্ষেত্রে একটা সূত্র আছে যে প্রত্যেকটা কোণ, এই 4টে কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। কি কি কোণ যোগ করলে হবে? পি কোণ, কিউ ও কোণ, কিউ কোণ আর টি কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। এখানে পি কোণ আর কিউ কোণ যেহেতু এরা বৃত্তের ওপর লম্ব, বৃত্তের ওপরে বিন্দু, দেখো এগুলো হচ্ছে ব্যাসার্ধ, দেখো এই বৃত্তটার, তাহলে লম্ব, তাই এদের 90 ডিগ্রি। তাহলে এখানে পি এর মান যদি আমি 90 ডিগ্রি বসিয়ে দিই, ও এর মানটা আমি জানি না, কিউ এর মান 90 ডিগ্রি বসিয়ে দিই, আর টি,
টি এর মানটা কি বলে দিয়েছেন একটা কোণ? হ্যাঁ, 50°। কত হচ্ছে? এখানে তো 360° হয়। তাহলে 180 আর 50 230। তাহলে এই ও কোণটার হচ্ছে 360 মাইনাস 230। কত হচ্ছে? 0.3 130। গোটা এই কোণটা হচ্ছে 130°। বোঝাতে পারলাম? এবার আমার মান জানতে চেয়েছে টি ও কিউ। টি ও কিউ মানে হচ্ছে এইটুখানি, অন্য কালি নেই। মানে আমার বলতে চেয়েছে এইটুখানি টি ও কিউ। তা টি ও কিউ অর্ধেক হয়ে যাবে না? 130 যদি গোটাটা হয় তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে কত? 65। অপশানে 65 কোথায় আছে? ডি নম্বরে। তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন যাব। সমাধান করতে বলেছে। এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যদি সমাধান করতে যাও তাহলে অবশ্যই টাইম নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্টের মাধ্যমে আমরা এটা সমাধান করে ফেলতে পারবো। এখানে প্রথমে যে কোনো একটা সমীকরণ নাও, ধরো 6x প্লাস 5y ইজ ইকুয়াল টু 22 বলে দিয়েছে। সেক্ষেত্রে x এর ভ্যালু আমরা পুট করি। অপশন এ তে বলছে -2, তাহলে 6 মাইনাস 6 ইন্টু 2, আর এদিকে y এর মান বলছে 12। আচ্ছা, 22 কি আসছে? 6 দুগুণে 12 মাইনাস 12 আর 5 12 60। আসছে না তো 22। অপশন এ হলো না। অপশন বি এখন চেক করি। 6 ইন্টু x এর মান 2, y এর মান হচ্ছে y এর মানও 2। আচ্ছা, কত দাঁড়াচ্ছে? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 12 আর 10 22। হ্যাঁ, ইকুয়েশন ম্যাচ করছে। তাহলে আমরা অপশন বি কে কারেক্ট অ্যান্সার নেব। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখব। 15 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড ইনভার্স এর অভিন্ন বেগ নিয়ে চলছে। বস্তুর আবিষ্ট গতি কি? বস্তুর আবিষ্ট গতি বার করতে বলেছে। পরীক্ষায় এখন ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু আসছে, খুব আসছে। তাহলে এখানে 15 কেজি ভর অর্থাৎ এম ইজ ইকুয়াল টু 15 কেজি বলে দিয়েছে। দাঁড়াও, এটাকে একটু মোটা করলাম। আর বস্তু একটা বেগ নিয়ে চলছে, আমার ভি বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে গতিশক্তি বার করতে বলেছে। আচ্ছা, গতিশক্তি বার করার সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। নিশ্চয়ই জানো তোমরা এটা। এখানে মান বসিয়ে দাও। হাফ এম মানে ভর 15 কেজি, ভি স্কোয়ার মানে 4 তার হোল স্কোয়ার। কত দাঁড়াচ্ছে? হাফ ইন্টু 15 ইন্টু 16। 2 দিয়ে কাটো 8, 8 15 120। 120 জুল হবে কিন্তু এর গতিশক্তি, আবিষ্ট গতিশক্তি। তো কোথায় আছে? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখব। 17 নম্বর বলছে, যদি 4,500 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 1 বছরের জন্য 4,860 টাকা হয়েছে, তাহলে একই সুদের হারে, আচ্ছা এটা না 3 বছর হবে। 3 বছর পরে সমপরিমাণ কত হবে? 3 বছর পরে এর সুদের পরিমাণ বা এর পরিমাণ কত হবে? আচ্ছা, এর সুদ আসলে কত টাকা হবে সেটাই জানতে চাইছে 3 বছর পর। আচ্ছা দেখি, প্রথমে টাকাটা ছিল 4,500 টাকা। 1 বছরে সুদ হয়েছে 4,860 টাকা। অতএব অতএব 1 বছরের সুদ কত? 360 টাকা। 360 টাকা সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এখানে এসআই ধরে লিখলাম। ঠিক আছে? এসআই হচ্ছে আমার 360 টাকা। ১ বছরের জন্য ৩ বছরের কথা বলেছে। ৩ বছরে তাহলে এসআই কত হবে? ১,০৮০ টাকা। এটা হচ্ছে ৩ বছরের এসআই। এবার ৩ বছরে সুদে আসলে কত হবে? দেখো এখানে ৮০ একমাত্র ওই অপশন বি তেই আছে। যদি আমি যোগ করে দেখাচ্ছি তোমাদের, দেখো ৪,৫০০ টাকা ছিল। ৩ বছর পর সুদ হয়েছে ১,০৮০ টাকা। তাহলে কত দাঁড়াচ্ছে টোটাল? এই যে ৬,৫৮০ টাকা। সে কি? সরি। এটা ৫।
4 একে 5, 5,580 টাকা। এই যে 5,580 টাকা, অপশন বি। ইজি অঙ্ক। চলো পরেরটা দেখি। আচ্ছা, এবার অঙ্ক না, এবার একটা জিআই রয়েছে। উৎসবের মরশুমে বাসের টিকিট পাওয়া যায় না বলে অভিযোগ। আচ্ছা, সিদ্ধান্ত বলছে উৎসবের মরশুমে ভ্রমণ না করার জন্য লোকেদের পরামর্শ দেওয়া উচিত। উৎসবের মরশুমে সরকারের আরো বাস আনা উচিত। দুটো সিদ্ধান্ত দিয়েছে। প্রথম সিদ্ধান্তে বলছে উৎসবের মরশুমে আপনাদের ভ্রমণ যাতে না করতে হয়, আর একটা বলছে আরো বাস আনতে হয়। আর বিবৃতি ছিল কি, উৎসবের মরশুমে বাসের টিকিট পাওয়া যায় না বলে অভিযোগ। এবার দেখি অপশন কি বলছে, ১ ও ২ উভয় অনুসরণ করে। না, উৎসবের মরশুমে ঘুরতে যাওয়া না যাওয়ার জন্য পরামর্শ, এটা তো মিলছেই না। কোনটি অনুসরণ করে না। না। এ শুধুমাত্র ২ অনুসরণ করে, শুধুমাত্র ১ অনুসরণ করে। দেখো, উৎসবের মরশুমে সরকারের আরো বাস আনা উচিত, এইটা ঠিক লাগছে। শুধুমাত্র ২ নম্বর অনুসরণ করে। কারণ উৎসবের মরশুমে বাস আনলে এই যে বাসের টিকিট পাওয়া যায় না, সেই অভিযোগটা আর থাকবে না। তাহলে এই অপশন বি, মানে সরি অপশন সি, মানে শুধুমাত্র ২ নম্বর সিদ্ধান্তটা সেটাই অনুসরণ করছে। বাহ! আরেকটা সুন্দর অঙ্ক পেয়েছি। এ আর বি ৩ বলে দিয়েছে, এবি বলে দিয়েছে একিউ প্লাস বিকিউ কত? এখানে ফর্মুলা তোমাদের পরিষ্কার জানতে হবে। পরীক্ষার হলে ফর্মুলা লিখে করতে যাবে না। এর কিছু শর্টকাট ট্রিকস আছে, সেটা মনে রাখবে। ঠিক আছে? -3ab ইন্টু a প্লাস b, এই হচ্ছে ফর্মুলা। এখানে কিউব, ৩ এর কিউব ২৭, -৩, এবি ২ বলে দিয়েছে, আর a প্লাস b বলে দিয়েছে ৩। কত হচ্ছে? ২৭, ৩ তিরিক্ষে ৯, ৯ দুগুণে ১৮, ১৮ থেকে ২৭ থেকে ১৮ বিয়োগ ৯। এইবার তোমাদের পরীক্ষা হলে তাড়াতাড়ি কিভাবে করবে? যখনই এরকম a কিউব প্লাস b কিউবের সূত্র বার করতে দেবে, তখনই a প্লাস b এর যে মানটা বলে দেওয়া থাকবে তার কিউব করে দেবে। ৩ এর কিউব কত হচ্ছে? ২৭। যেহেতু ab এখানে বলে দিয়েছে, অনেক সময় 1/a থাকে, 1/b থাকে, এগুলো কাটাকুটি হয়ে যায়। প্লাস যেহেতু প্লাস, সূত্র হবে -৩, ৩ টা তো কমন, ab এর মান বলে দিয়েছে তাই ab, আরেকবার a প্লাস b এর মান বলা দিল তাই ৩। তাহলে ডাইরেক্ট হয়ে যাবে তোমার ২৭ বিয়োগ ১৮ মানে ৯। মানে মুখে করতে হবে, ফর্মুলা লেখার প্রয়োজন নেই। এবার প্র্যাকটিস করতে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। পরের প্রশ্ন, আরেকটা রিজনিং রয়েছে। শিব তার অফিস থেকে শুরু করে দক্ষিণ দিকে ১৫ মিটার হাঁটে। আচ্ছা, একটু করে পড়বো আর একটু করে করব। শিব দক্ষিণ দিকে ১৫ মিটার হাঁটে। আচ্ছা, দক্ষিণ দিকে ১৫ মিটার হাঁটলো। ঠিক আছে। এরপর ডান দিকে ঘুরে ২০ মিটার হাঁটে। ১৫ মিটার হেঁটেছে, ডান দিকে ঘুরে গেছে। আচ্ছা, এই ডান দিকে ঘুরলো, ২০ মিটার হাঁটলো। চলো। তারপর আবার ডান দিকে ঘোরে। আবার ডান দিকে ঘুরে ১৫ মিটার হাঁটেন, মানে এই সমানই আসবে। তারপরে আবার বাঁদিকে ঘুরে গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে পৌঁছানোর জন্য আরো ১৫ মিটার হাঁটে। আচ্ছা, বাঁদিকে ঘুরলো, ঘুরে আরো ১৫ মিটার হাঁটলো। আচ্ছা, গাড়িটি কত দূরে কোন দিকে পার্ক করা হয়েছিল? আচ্ছা, তাহলে এই গাড়িটা এই। তাহলে এখানে ১৫, ২০, টোটাল ৩৫ মিটার দূরে পার্ক করা হয়েছিল। যেহেতু এটা এইদিকে, মানে হচ্ছে ওয়েস্টের দিকে, মানে পশ্চিমে। এই যে অপশন সি কারেক্ট। ৩৫ মিটার পশ্চিমে গাড়িটি পার্ক করা হয়েছিল। ঠিক আছে? দেখো, ২০ টা করে সেট নিয়ে আসছি। ২০ টা ম্যাথামেটিক্স এবং জিআই এর উপর ক্লাস। কিছু তোমাদের প্রশ্ন পেয়ে গেছো, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে গেছে। কিন্তু আমাদের মেইন টার্গেটটা ছিল কিন্তু জিআই এবং ম্যাথ করা। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর এর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসছে। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।